আগামী 12 ফেব্রুয়ারি দেশের 300 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বড় দলগুলো বিশেষত বিএনপি এবং তাদের মিত্ররা এক ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়েছে। দলটির পক্ষ থেকে 291টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও দলের দায়িত্বশীলরা 79টি আসনে এখনও বিদ্রোহী প্রার্থী হিসাবে রয়ে গেছেন। এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির প্রার্থীদের জন্য কতটা চ্যালেঞ্জ বয়ে আনবে এবং সামগ্রিকভাবে নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম। রিয়াদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকে একদম প্রথম আলোর প্রধান খবরটা আপনার একটি প্রতিবেদন যে 46 আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা, এবং আপনার প্রতিবেদন থেকে আমরা জেনেছি যে বিএনপি শুরুতে 177টি আসনে 190 জন মনোনয়নপত্র জমা দিলেও এখন পর্যন্ত কিন্তু আসলে 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। তো সেখানে আসলে বিএনপিকে তো একটি সুশৃঙ্খল দল হিসেবে তারা দাবি করেন। তো সেই জায়গাতে এত বিপুল সংখ্যক নেতা তাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো মাঠে রয়ে গেলে নির্বাচন করছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, তো এর পেছনে কি কোনো সাংগঠনিক দুর্বলতা কাজ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা একটা সাংগঠনিক দুর্বলতা অবশ্যই। তো আমরা যদি অতীতেও নির্বাচনগুলো দেখি, বড় দলগুলো যেমন একসময় যখন আওয়ামী লীগ, এবার তো আপনি জানেন যে কর্মকাণ্ড নিষিদ্ধ, তারা নির্বাচনে সুযোগ পাচ্ছে না, নেই। সো আগে আওয়ামী লীগ বিএনপির মতো বড় দল যেগুলো, তাদের অনেক আসনেই বিদ্রোহী থাকে, এটা একটা আমরা সবসময় দেখেছি। কিন্তু এইবার সংখ্যাটা আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি, তো তারা বলেছেন যে গত 3টা নির্বাচন যেহেতু ওই অর্থে প্রকৃত কোনো নির্বাচন ছিল না, সো এক ধরনের প্রার্থী জট হয়েছে, যে অনেকে নতুন উঠে এসেছেন, আবার প্রবীণরাও অনেকে যেহেতু 3টা নির্বাচনে কন্টেস্ট করতে পারেনি, তারাও একটা আশা নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, আবার নতুন যারা উঠে এসেছে তারাও চাচ্ছেন। সো এই কারণে এবার প্রার্থী বিদ্রোহী হতে পারে বেশি, স্বতন্ত্র প্রার্থী, এটা এক ধরনের অনুমান আগ থেকেই করা যাচ্ছিল। কিন্তু তারপরেও যেটা হয়েছে যে 79টা আসনে তাদের বিএনপির নেতারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন, এটা অনেক বড় একটা সংখ্যা, এবং অবশ্যই এটা একটা সাংগঠনিক যে শৃঙ্খলার অভাব আপনি বলতে পারেন, যে দল একটা সিদ্ধান্ত দিল, তৃণমূলে সেটা মানছে না, এটা অবশ্যই এক ধরনের সাংগঠনিক দুর্বলতা। আপনি তার চেইন অফ কমান্ড, তার মানে হচ্ছে যে পুরোপুরি কাজ করছে কিনা সে প্রশ্ন এখানে অবশ্যই চলে আসে। তার কারণ হচ্ছে যে ধরেন বিএনপি যখন মনোনয়ন দাখিলের সময় যখন অনেকেই বিদ্রোহী হিসেবে দাখিল করলো, তখন কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে সবার সাথে কম বেশি যোগাযোগ করেছে, সেন্ট্রালি যোগাযোগ করেছে যে তোমরা বসে যাও। অনেকের সাথে আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনেককে ডেকে কথা বলেছেন, এরকম অনেকে বসে গেছে, কিন্তু অনেকে কিন্তু আবার বসেননি। অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার করার পরেও তারা রয়ে গেছেন। এটার কারণ হচ্ছে কি, যে অতীতে আমরা দেখেছি যে বড় দলগুলো এ ধরনের একটা সাংগঠনিক ব্যবস্থা নেয়, যে বহিষ্কার করে, কিন্তু বহিষ্কার করার পরে আবার কিছুদিন পর দেখা যায় যে জয়ী হলে তাকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসে, বা জয়ী না হলেও 1 বছর 2 বছর পর আবার ফিরিয়ে নিয়ে আসে। সো নেতারা এটা মনে করেন যে হ্যাঁ, একটা ব্যবস্থা হবে, সেটা আমরা জানি, পরে দেখা যাবে। আচ্ছা, তো এই যে বলছিলেন যে নির্বাচনের পরে অনেকে দলে ফেরার একটা সম্ভাবনা নিয়ে এখন নির্বাচনের মাঠে আছে, তো আপনার প্রতিবেদনে আছে যে বিএনপির 46টি আসনে বিদ্রোহী প্রার্থীরা রয়েছে এবং তাদের অবস্থান বেশ ভালো, এবং তৃণমূলের নেতাকর্মীদের একটা বড় অংশ আসলে তাদের পক্ষে, সেই বিদ্রোহীদের পক্ষে আসলে কাজ করছে, এবং আপনি তাদের বরাতেও বলেছেন যে আসলে এই যে বিদ্রোহী প্রার্থী এবং দল মনোনীত প্রার্থী, দুই প্রার্থীর বিভক্তির কারণে যে ভোট বা ভোট ব্যাংক, সেটারও একটা কাটাকাটি অবস্থান চলে যাচ্ছে, এবং এর ফলে আসলে জামায়াত বা তাদের সমর্থিত যে প্রার্থী রয়েছেন তারা একটা এক ধরনের বাড়তি সুবিধা পাচ্ছে। তো এত ঝুঁকি জেনেও আসলে বিদ্রোহী প্রার্থীরা কেন মাঠ ছাড়ছেন না? আসলে যখন মাঠে নির্বাচন করতে নামে, তখন তো সবাই মনে করে যে হ্যাঁ, আমি জিতবো, আমি কেন চেষ্টাটা করবো না। হ্যাঁ, তো সে নিজের চেষ্টাটা, নিজের যে আকাঙ্ক্ষা, নিজের যে চাওয়া, সেজন্য সে মনে করছে যে ধরেন দীর্ঘদিন আমি মাঠে ছিলাম, অনেক দিন ধরে আমি রাজনীতি করছি, তো আমার একটা তো জনপ্রিয়তা যাচাইয়ের একটা বিষয় আছে, এবং কম বেশি সবাই তো মনে করে যে হ্যাঁ, আমি জিতবো, এইটা মনে করার জন্যই তারা নির্বাচনে থাকে। সো এই জন্য এখানে হচ্ছে যে নিজের একটা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার বিষয় থাকে। ধরেন আপনি যদি হচ্ছে যে একজন বিদ্রোহী প্রার্থী যদি জয়ী হয়ে আসে, তার মানে সে এটা দলকে দেখাতে পারলো যে দেখো, আমি এখানে আমার জনপ্রিয়তা কতটুকু, আমার ভিত্তি কতটুকু। তো এইসব নানা হিসাব নিকাশ থাকে। আবার হচ্ছে যে ধরেন দলীয় ইন্টারনাল যে কোন্দল, দলগুলোতে কোন্দল তো আছেই, স্বাভাবিক, সব সময় থাকে। সো এখানে অনেক ক্ষেত্রে যে হ্যাঁ, আমি আরএফএনের সাথে, আমরা একই সাথে রাজনীতি করি, কিন্তু আরএফএনের সাথে আমার এক ধরনের কোন্দল অনেক দিন থেকে, আরএফএনকে দিল না, আমি এটা
কোনোভাবেই মানবো না, আমার নেতা কর্মীরা আমার সমর্থকরা মানবে না, ইগোগত জায়গা থেকে একটা এই ব্যাপার ধরনের রয়েছে। বিষয় আছে। তো এইসব অনেক নানা হিসাব নিকাশ মিলিয়ে তারা থেকে যায়। এই যে বিদ্রোহী প্রার্থীদেরকে মাঠ থেকে সরাতে না পেরে কিন্তু আমরা দেখেছি যে অনেককে আসলে বহিষ্কার করা হয়েছে, তৃণমূলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে এরপর আসলে অনেকে দমে না গিয়ে, ধরো আমরা যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার রুবিন ফারহানার কথা কিংবা এস সিদ্দিক রাজুর কথা, তারা তো নেতাকর্মীদের একটা বড় অংশ নিয়ে তারা নির্বাচন করছেন। তো এই যে বহিষ্কারের রাজনীতি কি তৃণমূল পর্যায়ের বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা? হ্যাঁ, ব্যর্থ তো হচ্ছেই। যেমন আপনি যেটা বললেন যে রুমিন ফারহানার আসন যদি বলেন, অথবা ধরেন পটুয়াখালীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক সভাপতি হাসান মামুন, উনিও বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ওনার ওইখানেও হচ্ছে যে কয়েকটা কমিটি স্থগিত করে দিয়েছে, যেহেতু তারা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো এটা হচ্ছে, কিন্তু এটা হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে ধরেন কমিটিও বিলুপ্ত করে দিল। প্রার্থীকে তো, যিনি প্রার্থী হয়েছেন তাকে বহিষ্কার করেছে, পাশাপাশি যারা যেসব সংগঠন তাদের জন্য কাজ করছে তাদের কমিটিও বিলুপ্ত করা হচ্ছে, কিন্তু তারপরেও তারা কিন্তু ওই বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কাজ করছেন। সো এটা খুব বেশি ইফেক্টিভ, অতীতেও আমরা দেখেছি যে খুব বেশি ইফেক্টিভ হয়েছে তা না, এবারও আমরা দেখছি যে এখন পর্যন্ত ওইভাবে ইফেক্টিভ না। আচ্ছা, আমরা দেখেছি যে বিএনপির যে দীর্ঘদিনের যে মাঠের রাজনীতি আন্দোলনের যে ইতিহাস, সেখানে তারা যুগপৎ আন্দোলন করেছে 8টি দল, এরকম 8টি দল এবার বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এবং তাদেরকে বিএনপি বলতে গেলে একরকম আসন ছেড়ে দিয়েছে, যেমন দেখা যায় যে নূর হক নূর, হ্যাঁ, কিংবা হচ্ছে জুনায়েদ আল হাবিবের মতো ব্যক্তিদেরকে তারা ছেড়েছেন, আসন ছেড়েছেন। কিন্তু এই আসনগুলোতে আবার দেখা গেছে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র হিসেবে আসলে এখনো তারা নির্বাচনের মাঠে রয়েছে। তো এই পরিস্থিতির কারণে কি জোটের সঙ্গে, শরিকদের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সেটাতে কোনো টানাপোড়েন তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, এক ধরনের, ধরেন আমরা যদি দেখি, যেমন রুমিন ফারহানার আসন, ওইখানে হচ্ছে যে আপনার জোটকে বিএনপি ছেড়েছে, মানে মিত্র, আনুষ্ঠানিকভাবে তারা জোট বলছে না। তারপর নুরুল হক নূরের আসন, ওখানে নূরকে দিয়েছে, ধানের শীষের প্রার্থী নেই, কিন্তু ওইসব আসনে দেখা যাচ্ছে যে বিএনপির একটা বড় অংশ বিদ্রোহী, ওইখানে বিদ্রোহী প্রার্থী আছেন, তাদের সঙ্গে কাজ করছে। তো এটা ইন্টারনালি তো যারা পেয়েছেন জোটের, তারা তো বিএনপিকে বলেছে যে না, আপনার সমর্থন থাকলে শুধু হবে না, পুরো আপনার হচ্ছে যে আপনার দলের নেতাকর্মী যারা আছে তারাও মাঠে নামতে হবে, কিন্তু সেটা নামছে না। তো এই কারণে আপনি দেখবেন এই দুটো আসনের ক্ষেত্রে, যদি আমরা উদাহরণ হিসেবে বলি, এই দুটো আসনে কিন্তু প্রার্থীকে বহিষ্কার করার পাশাপাশি ওইখানে বিএনপি বা অঙ্গ সংগঠনে যারা কাজ করছেন ওই কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেসিফিক ছাত্র দলের নেতা বা এরকম সংগঠনের নেতা এবং দুটি কমিটি, গলা চেপে দুটো কমিটি বিলুপ্ত করা, এ ধরনের ব্যবস্থা হয়েছে। কিন্তু তারপরে এক ধরনের টানাপোড়েন তো থাকেই। বিএনপি চেষ্টা করেছে যে হ্যাঁ, তোমাকে আমি ছাড়ার পরেও আমি সমর্থন দেওয়ার জন্য আমার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, কাজ হচ্ছে না দেখে আমি এই ধরনের ব্যবস্থা নিয়েছি। এখন এটা তো আসলে হচ্ছে যে ধরেন, যেহেতু এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং তারাও বলছে, তারাও একটা গণতান্ত্রিক, আপনি তো তাকে একেবারে ওইভাবে ধরে বেঁধে বাধ্য করতে পারবেন না, সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবেন, সেটা নিচ্ছে। এবং এই যে পরবর্তীতে ফিরিয়ে আনা, আবার স্বপদে বহাল করা, এগুলো কি আসলে কোনোভাবে তাদেরকে আবার ইন্সপায়ার করছে? হ্যাঁ, এটা তো এক ধরনের ইন্সপায়ার করেই। তা এখন বিষয়টা হচ্ছে কি, ধরেন রাজনীতির জন্য যেটা দরকার যে আপনার ওই এলাকায় আপনার একটা অবস্থান, আপনার দলের একটা অবস্থান দরকার। এখন ধরেন আপনি যদি একজন বিদ্রোহী যদি এমপি হয়, সে তো মানে আগে বিএনপি ছিল, দিন শেষে সে বিএনপি রাজনীতিই করে। সো এইসব বিবেচনায় তাকে ফিরিয়ে আনা হয় এবং এটা একটা কালচারের মতোই হয়ে গেছে আমাদের, যে যারা বিদ্রোহী হবে তাদেরকে বহিষ্কার করা হবে, আবার একটা সময় গিয়ে পাশ করলে হয়তো দ্রুত আনবে, আর পাশ না করলে দেখা যাবে যে ওইখানে দলের অবস্থানের জন্যই, যে দল যাতে আর বিভক্তিটা আরো বড় না হয়, এই জন্য দেখা যায় যে আবার তাদেরকে কোনো না কোনোভাবে ফিরিয়ে নিয়ে আসা হয়। আপনার প্রতিবেদনে নির্বাচন বিশ্লেষকদের একটা কমেন্ট আসলে এখানে আছে এরকম, যে নির্বাচন যত ঘনিয়েছে বিদ্রোহীদের অবস্থান ততটা দুর্বল হতে পারে, ভোটাররা সাধারণত কোন দল জয়ী হতে যাচ্ছে সেটা বিবেচনা করেই তারা ভোট দেন। এবং এখন তাহলে আপনার পর্যবেক্ষণ কি বলছে, এবং শেষ পর্যন্ত কি বিদ্রোহীরা ধানের শীষের প্রার্থীদের আসন হারানোর মূল কারণ হবে কিনা, বা তারা কারণ হয়ে দাঁড়াবে কিনা? এইটা আসলে বলাটা, এত আগ বলাটা একটু মুশকিল, কিন্তু এক ধরনের আশঙ্কা তো অবশ্যই আছে। যে ধরেন, যারা আমরা দেখেছি যে ৭৯টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন, এর মধ্যে ৪৬টা আমরা বলছি যেখানে বিদ্রোহীদের অবস্থান খুবই ভালো। তারা খুবই ভালো বলতে তারা এমন পর্যায়ে যে অনেকে হয়তো এর মধ্যে জয়ী হয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন, বা জয়ী না হলেও এখানে ধরেন বিএনপির ভোট দুই ভাগে ভাগ হয়ে যাবে, কারণ বিদ্রোহী যিনি, উনিও তো বিএনপির নেতা, বিএনপির একটা ভোট ব্যাংক তার কাছে যাবে, আবার ওইদিকে বিএনপির যে দলীয় প্রার্থী উনি পাবেন। সো এই বিএনপির ভোটটা হচ্ছে কাটাকাটি হবে। কাটাকাটি হলে অপোজিশন, মানে তার বিরুদ্ধে যারা আছে, যেমন আমরা এখন বৃহত্তর হচ্ছে যে জামাত জোট সমর্থিত প্রার্থী, তো তাদের জন্য এটা একটা বড় সুবিধা।
সো ধরেন হচ্ছে যে ওই যে যেটা যে কোন দল জিতবে এটা দেখে অনেকে ভোট দেয়, এটা ঠিক আছে যে ভোটের আগে হাওয়াটা মানুষ বুঝে যে বুঝে হ্যাঁ যায়। অমুক দল জিততে পারে। সো ভোটটা পচাবো না, অমুক মার্কায় ভোটটা দেবো, এই ধরনের একটা সাইকোলজি আমাদের সাধারণ অনেক ভোটারের মধ্যে কাজ করে। কিন্তু বিদ্রোহীদের একটা, যারা ভোট দেয় তাদের একটা হচ্ছে যে একদম কোর অনুসারী কিছু থাকে, ওই ভোটটা তো আপনি কাটতে পারবেন না, ওই ভোটটা এদিক থেকে যাবে না। সো ধরেন এরকম ভোট যদি 10,000ও থাকে একটা আসনে, তো 10,000 ভোট যাওয়া মানে কিন্তু বিএনপির দলীয় প্রার্থীর 20,000 ভোট কমে যাওয়া। 10,000 ভোট একজন পাওয়া মানে আর ওই প্রার্থীর 20,000 ভোট চলে যাওয়া। সো এই আশঙ্কাটা থাকবেই। হ্যাঁ, এটা হতে পারে যে সামনে আরও 10-12 দিন সময় আছে, এই সময়ের মধ্যে বিএনপি কথাবার্তা বলে তাদের নিউট্রালাইজ করা, সেটা হয়তো করতে পারে। আগে আমরা এখনই বলে দিতে পারবো না যে সব আসনে হুমকি, আবার এটা হুমকি না সেটাও বলা যাচ্ছে না। না। আচ্ছা, এই মুহূর্তে আসলে অনেকে জানতে চায়, ধরেন এখন তো নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে তফসিল অনুযায়ী যে মনোনয়নপত্র তুলে নেওয়া বা জমা দেওয়া নতুন সেই সব সমস্ত চূড়ান্ত, প্রক্রিয়া হ্যাঁ, চূড়ান্ত শেষ। হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি বিএনপি কোনো বিদ্রোহী প্রার্থীদের বা একটা বড় সংখ্যককে যদি মানাতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি হবে? তারা কি সেক্ষেত্রে তাহলে মনোনয়নপত্র প্রত্যাহার করবে বা কোনো প্রক্রিয়া আছে কিনা? না, এখানে আসলে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া নেই বলে ধরেন একজন বিদ্রোহী প্রার্থী, বিএনপি বলল যে তুমি বসে যাও, উনি হয়তো সেটাতে রাজি হলেন, কিন্তু উনি ঘোষণা দিতে পারেন যে আমি নির্বাচন করব না, বাট তাতে কি আদৌ খুব লাভ হয়? নির্বাচনে যে ব্যালট পেপারে কিন্তু ওনার মার্কাটা থাকবে। তার কারণ হচ্ছে যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। এখন একটা হতে পারে যে হ্যাঁ উনি তার নির্বাচনী এলাকায় ঘোষণা দিলেন যে আমি এটা হয় অনেক সময় যে আমি নির্বাচন করছি না, আমি অমুককে সমর্থন জানাচ্ছি। তো সেক্ষেত্রে অনেক ভোটার, যেহেতু উনি জানেন যে উনি ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচনে নেই, সো উনি যাকে সমর্থন দিয়েছেন তার সমর্থকরা ওইখানেই ভোট দেন, এটা হতে পারে, এটা হয়। কিন্তু ওই আনুষ্ঠানিকভাবে ব্যালটে কিন্তু তার মার্কাটা থেকেই থেকে যাবে। যাচ্ছে। এমন কিছু লোক দেখা যাবে ভোট দিতে গিয়ে সেই মার্কাতেও ভোট দিতে দেবে পারে, এবং হ্যাঁ। আলটিমেটলি সেগুলো আসলে নষ্টই হবে বলা হ্যাঁ। যায়। ধন্যবাদ রিয়াদুল করিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিএনপির রাজনীতি, সামগ্রিক নির্বাচন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনের মাঠের অবস্থান নিয়ে। আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।